কি রে মিনা, রোদের যে তেজ আজ! তোর এই টিনের চালের ঘরে তো মনে হচ্ছে আগুন জ্বলছে। আমি তো বাবা পাকা ঘরে পাখার তলায় বেশ আরামে ছিলাম। তোমাদের মতো কি আমাদের আর টাকা আছে গো? তোকে দেখে মনে হচ্ছে তুই যেন সেদ্ধ হয়ে গেছিস। গরিব ঘরে বিয়ে হওয়ার এই এক জ্বালা, বুঝলি তো? সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট। কি আর করব, এই জীবনটার সাথেই মানিয়ে নিতে হবে। আমাকে দেখ, আমার শ্বশুর বাড়ি বড়লোক ছিল বলে আজ আমি এইসব গরমে ধার ধারি না। তুই কবে বুঝবি এসব? কষ্ট তো মানুষের জীবনে থাকেই বর্দি। আর গরম যা পড়েছে, তাতে পাকা ঘর আর কাঁচা ঘর কি, সব জায়গাতেই আগুন জ্বলছে। তবে ভাবছি এই গরম থেকে বাঁচার একটা উপায় আমাকে বের করতেই হবে। এভাবে আর কতদিন চলবে? আমি তো রাতে ঘুমাতেও পারি না। উপায় বের করবি তুই? যার দুবেলা ভাত জোটে না, সে নাকি গরম থেকে বাঁচার উপায় বের করবে। চেষ্টা তো সবারই করা উচিত। পাকা ঘর বানানোর মুরত তো তোদের নেই। বড় জোর ওই উঠোনে আম গাছ তলায় মাদুর পেতে শুয়ে থাকতে পারিস। এর বেশি আর তুই কি করবি? আমি তো ভেবেই পাই না এরকম সংসারে মানুষ কিভাবে টিকে থাকে। টাকার জোর না থাকতে পারে বর্দি, কিন্তু মানুষের বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। আমি এমন একটা ঘর বানাবো যেখানে আপনার এই পাখার চেয়েও বেশি ঠান্ডা থাকবে। ওরে বাবা, তুই দেখি বাঁশ আর খড় দিয়ে কেমন রাজপ্রাসাদ বানাস! তবে আমাকে যা বলেছিস বল, গ্রামে যদি এসব বলিস, লোকে কিন্তু তোকে নিয়ে ঠাট্টা করবে। মিনা, এক গ্লাস জল দাও তো। মাঠে আচ্ছা রোদ ছিল, মনে হচ্ছিল মাথা গলে যাবে। উফ, এভাবে চলতে থাকলে মাঠে কাজ করা তো দূরের কথা, মানুষ ঘরে বসে থেকে মারা পড়বে গো। তুমি একটু ঠান্ডা হয়ে বসো আগে। বর্দির পাকা ঘরের খবর কি? সে তো নিশ্চয়ই বেশ আরামে আছে না? আর আমাদের এই টিনের চালের নিচে একটু শান্তিতে থাকারও জো নেই গো। বর্দি আরামে আছে ঠিকই, কিন্তু আমি আর এই টিনের ঘর সহ্য করতে পারছি না। শোনো, আমি একটা কথা ভেবেছি। তুমি কাল শহর থেকে বেশ কয়েকটা বরফের চাই কিনে আনবে। কেন গো, কি করবে? আমাদের গোলার পেছনে বাঁশ আর খড়গুলো দিয়ে আমি একটা ছোট্ট ঘর বানাবো বরফ দিয়ে। তুমি কি পাগল হয়ে গেলে মিনা? বরফ দিয়ে ঘর বানাবে? ওই বরফ তো 2 ঘন্টায় গলে জল হয়ে যাবে। তাছাড়া বরফ কেনার টাকা কোথায় পাবো? সংসারের খরচ চালাতেই তো আমাকে হিমশিম খেতে হচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব হিসেব করে রেখেছি। ঘরের ভিতর বরফ রাখলে গলবে না। তুমি শুধু একবার শহর থেকে বরফটা আনো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। ঠিক আছে, তোমার যখন এতই জেদ, তখন কাল শহর থেকে বরফ নিয়ে আসবো। কিন্তু গ্রামের মোড়ল তো এমনিতেই আমাদের দেখতে পারে না, যদি তার উপর আবার লোকে হাসে, বড় অপমানের ব্যাপার হবে। হাসুক, যারা হাসবে হাসুক, একদিন তারাই এসে দেখতে চাইবে। দেখো, তুমি শুধু ব্যবস্থাটুকু করো, বাকি আমি সামলে নেব। কি রে মিনা, তুই তো সত্যি সত্যি বাঁশ আর খড় দিয়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে ফেললি। আর ভেতর থেকে তো বেশ ঠান্ডা বাতাস আসছে মনে হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি তুই সত্যি এটা করে ফেলবি। কেন বর্দি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি নতুন কিছু একটা ঘর করব যেটা ঠান্ডা থাকবে। কিন্তু করেছিস কি করে সেটাই তো বুঝতে পারছি না। খড়ের সাথে বরফ দিয়ে ঘর বানিয়েছি গো। আসুন না, ভেতরে এসে একটু চিরিয়ে নিন। আমার কোনো দরকার নেই তোর ওই ভিকিরি মার্কা ঘরে ঢোকার। তুই কি আমাকে দয়া দেখাচ্ছিস? আর তুই গরিব হয়েও এত আরাম করবি, আর আমি গরমে কষ্ট পাবো? আমি এর শেষ দেখে ছাড়বো। কেন, আমাদের সুখ সহ্য হচ্ছে না কেন? তুই ভেবেছিস তোর ওই বাঁশের ঘর দিয়ে আমাকে নিচু দেখাতে পারবি? সেই সাধ্য তোর কোনোদিনও হবে না। আপনি তো জানেন বাইরে কি ভয়ানক গরম, আর আপনি চাইলে আপনার ঘরেও আমরা এই ব্যবস্থা করে দিতে পারি। এতে তো ঝগড়া করার কিছু নেই। চুপ কর তুই, আমাকে তোর দয়া দেখাতে হবে না। তোর এই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব।
তুই জানিস না রেখা কি কি করতে পারে। ও শফিক ঠাকুরপো, শোনো শোনো, বলি তোমার বউয়ের আজকাল এত দেমাক কিসের হয়েছে? নিজেকে একেবারে মহারানী ভাবতে শুরু করেছে। তুমি কি বউয়ের আঁচলে বাধা পড়েছো? তুমি কি একটুও ভাবো না যে গ্রামের লোকে কি বলছে তোমাদের নিয়ে? বৌদি, মিনা তো আপনাকে কোনো অসম্মান করেনি। সে নিজের বুদ্ধিতে একটা ঘর বানিয়েছে, এতে দোষের কি হলো? আমি বুঝতে পারছি না এতে এত আপত্তি কিসের। ওহো, বউয়ের প্রশংসা তো একেবারে পঞ্চমুখ হয়ে গেছো তুমি। বলি তোমার বউ যে আমাকে ডেকে অপমান করলো, সেটা তো আর তুমি দেখোনি। এই মেয়েটা আমাদের সংসারে ভাঙন ধরাতে এসছে। আমি আর সহ্য করব না শফিক। মিনা কখনোই কারোর অমঙ্গল চায় না। আপনি বিষয়টাকে ভুলভাবে নিচ্ছেন। গরমের কারণে এমনিতেই সবার মেজাজ খিটখিটে হয়ে আছে, তার উপর আপনি যদি এভাবে গায়ে পড়ে ঝগড়া করেন তাহলে তো সংসারে শান্তি থাকবে না। তাই এই গরমে ঝগড়া করে আর কি লাভ? তুইও তোর বউয়ের মতো বেয়াদব হয়ে গেছিস, বুঝেছিস? ঠিক আছে, তোর বউয়ের এই অহংকার আমি কিভাবে নষ্ট করি তুই শুধু দেখতে থাক। আরে শফিক, গ্রামের মানুষ তো তোমাদের কাণ্ড কারখানা ভালো চোখে দেখছে না ভাই। গ্রামের মোড়ল রেগে যাবে এরকম চললে। আমি তো তোর ভালোর জন্যই বলছি, একটু সাবধান হ। দাদা, মিনা যা করেছে ভুল তো কিছু করেনি। তাছাড়া আমরা তো কারো কাছে হাত পাততে যাইনি। তুমি এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? আরে ভাই, আমি কি আর সাধে বলছি? তোর বড় বৌদি তো সারা গ্রামে রটিয়ে বেড়াচ্ছে যে তোর বউ তাকে অপমান করেছে। আমি জানিয়ে গেলাম, পরে কিন্তু আমাকে দোষ দিস নে। আমার ভালো আমাকেই বুঝতে দাও, তুমি বরং নিজের চরকায় তেল দাও। আচ্ছা আচ্ছা, তুই শুনলি না ভালো কথা, পরে কিন্তু বলিস না রহিম দাদা কিছু বলেনি। হ্যাঁ মোড়ল বাবু, আপনি এখানে বসে হাত পাকার বাতাস খাচ্ছেন, আর ওদিকে শফিকের বউ মিনা তো বাঁশ আর খড় দিয়ে বরফের বাড়ি বানিয়ে একেবারে গ্রামের মধ্যে মহারানীর মতো দিন কাটাচ্ছে। গ্রামের লোক বলা বলি করছে মোড়লের চেয়েও নাকি শফিকের বউ বেশি বুদ্ধিমতী। হ্যাঁ, কি বলছিস তুই রহিম? শফিকের বউয়ের এত বড় সাহস! আর ওই ছিচকে কৃষক কিনা বরফ দিয়ে ঘর বানিয়েছে, সে এত টাকা পেল কোথায়? নিজের চোখে দেখেছি বাবু। আপনার ইজ্জতের কথা ভাবুন মোড়ল মশাই। এত বড় স্পর্ধা আমি কিছুতেই মেনে নেব না। তুই এক্ষুনি যা, শফিক আর ওর বউকে গিয়ে বল ওই ঘর ভেঙে ফেলতে। আর যদি না ভাঙে তবে গ্রামে থাকতে হলে আমাকে ওই ঘরের জন্য আলাদা কর দিতে হবে। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন মতিন বাবু। ওই মেয়েটার অহংকার ভাঙা খুব দরকার। আপনি যান, আমি পেছন থেকে সব সামলাচ্ছি। এই মিনা, বাইরে আয়। তোর তো দেখি অনেক সাহস হয়ে গেছে। গ্রামের নিয়ম কানুন না মেনে তুই নিজের ইচ্ছে মতো বাড়ি বানিয়েছিস। কি হয়েছে কাকা? কি হয়েছে তুই কি জানিস না? গ্রামে কোনো নতুন ধরনের কাজ করতে হলে আমার অনুমতি নিতে হয়। আমি হুকুম দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যেই তুই এই ঘর ভেঙে ফেলবি, নইলে তোকে গ্রাম ছাড়া করব। মোড়ল কাকা, আমি তো কোনো আইন ভাঙিনি। এর জন্য আপনার অনুমতি কেন লাগবে? আপনি গ্রামের মাথা, আপনার তো উচিত আমাদের প্রশংসা করা। তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? তুই জানিস আমি চাইলে তোর স্বামী শফিকের সব চাষের জমি কেড়ে নিতে পারি। গরিবের আবার এত শখ কিসের? আমি পাকা ঘরে ঘামে ভিজবো আর তুই এসির বাতাস খাবি। তুই ভাবিস কি নিজেকে? আপনি জোর জুলুম করছেন কাকা। আপনি যত বড় মোড়লই হন, আইনের ওপরে তো কেউ নন। তুই আমাকে আইনের ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, আমি দেখে নেব তোর কত জোর। মনে রাখিস, মতিন মোড়ল যাকে ধরে তাকে একেবারে শেষ করে ছাড়ে। তুই এবার ফল ভোগ করার জন্য তৈরি থাক। উফ, আমি আর পারছি না। আকাশ থেকে যেন আগুন ঝরছে। মাঠের সব ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি তো এই গরমে মরেই যাব মনে হচ্ছে। শরীরটা যেন পুড়ে যাচ্ছে ভেতর থেকে। গ্রামের অবস্থা খুব খারাপ।
পুকুরের জল সব শুকিয়ে গেছে। মোড়ল মশাইয়ের অবস্থাও তো খুব খারাপ, ওনার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কিন্তু ওইদিকে চেয়ে শফিকের বউ মিনার তো কোনো কষ্টই নেই, সে বেশ ঠান্ডায় আরামে আছে। ওর কথা আর বলো না, ওই ডাইনি নিজে আরামে আছে আর আমাদের কষ্টে দেখে মনে মনে হাসছে। আমি বলেছিলাম ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে, কিন্তু মোড়ল তো কিছুই করতে পারলো না। মিনা মেয়েটা বুদ্ধি করে যে কাজটা করেছে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। এখন তো শুনছি সে নাকি ওই বরফের ঘরের ভেতরেই টবের মধ্যে সবজি চাষ করছে। বাইরের সব গাছ মরে গেলেও ওর সবজিগুলো নাকি দিব্যি বেঁচে আছে। কি বলছো? এটাই তো অদ্ভুত ব্যাপার, আমরা তো ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। বলো কি, ঘরের ভেতর সবজি চাষ করছে? এটা কিভাবে সম্ভব? উফ, কেন যে আমি ওর সাথে আগে ঝগড়া করতে গেলাম। এখন তো আমি ওর কাছে সাহায্যও চাইতে পারবো না। আমার কপালটাই খারাপ। তুই বাহ, এই ঘরের ভিতর শান্তি, বাইরে যা অবস্থা, মানুষজন তো গরমে রাস্তায় পুড়ে মরে যাচ্ছে, চারিদিকে শুধু হাহাকার। কিন্তু তোমার গাছগুলোই তো দেখছি দিব্যি পাতা গজিয়েছে। আমি তো ভাবতেই পারিনি এটা এত ভালোভাবে হবে। তুমি দেখো, কয়েকদিনের মধ্যে এগুলোতে ফলন আসবে। আমি সব কিছু ভেবে চিন্তেই করছি গো। তুমি যে এত বুদ্ধিমতী তা আমি আগে বুঝিনি মিনা। সবাই যখন তোমাকে অপমান করছিল, মোড়ল যখন হুমকি দিয়েছিল, তুমি একটুও ভয় পাওনি। আজ তোমার এই বুদ্ধির জন্যই আমরা বেঁচে আছি। বড়দি তো আমাকে কম অপমান করেনি, মোড়লও চেয়েছিলেন আমাদের ঘর ভেঙে দিতে, কিন্তু এখন তো বাইরের মানুষের জীবন বিপন্ন। আমি ভাবছি আমাদের এই ঘরটা তো বেশ বড়, আমরা যদি গ্রামের কিছু অসুস্থ মানুষকে অন্তত দিনের বেলায় এখানে আশ্রয় দিই, তাহলে হয়তো অনেকের প্রাণ বাঁচবে। তুমি ঠিকই বলেছ, বিপদের সময় রাগ বা অভিমান পুষে রাখা ঠিক নয়। আমরা সবাইকে সাহায্য করব। তুমি ভেতরটা একটু গুছিয়ে রাখো। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। তুমি যাও, তবে বাইরে রোদে বেশিক্ষণ থেকো না, আমি এদিকে সব প্রস্তুত করে রাখছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে, গ্রামে তো মহামারী শুরু হয়ে গেছে। প্রচন্ড গরমে আজকে সকালেই কাশেম আর জব্বার মারা গেছে। ঘরে ঘরে মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। হাসপাতাল তো অনেক দূরে, কাউকে যে শহরে নিয়ে যাব তারও উপায় নেই। আপনি গ্রামের মাথা, জলদি কিছু একটা করুন, নইলে তো আমরা সবাই মরে যাব। আমি আমি কি করব রহিম? আমার নিজেরই তো মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি আর বাঁচবো না। একটু একটু জল দে আমাকে। জল কোথায় পাবো বাবু? কলের জল তো শেষ, আমি আপনাকে বাঁচাতে পারবো না। তবে একটা উপায় আছে, ছোট বউ মিনার বরফের বাড়ি যেতে হবে। এই মুহূর্তে এই ঘরটাই একমাত্র ভরসা। আমার অহংকার আমাকে শেষ করে দিয়েছে রে রহিম। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাকে ধরে ধরে মিনার কাছে নিয়ে চল, আমি ওর পায়ে পড়ে ক্ষমা চাইবো। এখানে পড়ে থাকলে আমি আমি মরে যাব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো মতে একটু উঠে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কে ভেবেছিল একদিন যাকে আপনি তাড়িয়ে দিতে চেয়েছিলেন, আজকে তার কাছেই আপনার জীবন ভিক্ষা চাইতে হবে। চলুন চলুন, আর দেরি করবেন না, চলুন। মিনা, তাড়াতাড়ি বাইরে এসো, অবস্থা খুব খারাপ। গ্রামের বেশ কয়েকটা মানুষ গরমে অজ্ঞান হয়ে গেছে। আমি একা তাদের সামলাতে পারছি না। আমি এখনই ঠান্ডা জল নিয়ে আসছি। আমি কয়েকজনকে কাঁধে করে আমাদের উঠোনে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি ঠান্ডা জল আর তোমার ওই বাগানের শশা নিয়ে এসো। আর একটু দেরি হলে হয়তো আর বাঁচানো যাবে না। আমি সব প্রস্তুত করে রেখেছি, তুমি ওদের একে একে ঘরের ভেতর নিয়ে এসো। ভেতরে ভেজা খড়ের ওপর শুইয়ে দাও। তুমি ভয় পেও না, এই ঠান্ডায় এলেই ওদের জ্ঞান ফিরে আসবে। তুমি নিচেও একটু জল খেয়ে নাও, তোমার মুখটাও তো শুকিয়ে গেছে। তুমি জানো না মিনা, আজ আমাদের এই বাড়িটা না থাকলে যে গ্রামে কতগুলো লাশ পড়তো। এটা হতে পারে ভেবেই তো আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। গ্রামের মানুষ এখন বুঝতে পারছে যে তুমি তাদের জন্য কি বিশাল কাজ করেছো। যারা কাল পর্যন্ত তোমাকে নিয়ে হাসাহাসি করত, তারা আজ তোমার কাছে সাহায্য পাওয়ার জন্য আসছে।
তুমি সত্যিই আমাদের গ্রামটাকে বাঁচিয়ে দিলে। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসবে, আমি তো সেটাই শুধু চেষ্টা করছি। এখন কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি বাকিদের নিয়ে এসো, আমি এই শশাগুলো কেটে দিচ্ছি। যাও, জলদি করো। ঠিক বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি ওদের খেয়াল রাখো। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসছি। মিনা, ও মিনা, শোন না, আমাকে বাঁচা বোন। আমি আর শ্বাস নিতে পারছি না। আমার পাকা ঘরের গরমে আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর দাদা তো গরমে বেহুশ হয়ে পড়ে আছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে খুব? তুই আমাকে একটু আশ্রয় দে না মিনা। আমি তোর কাছে অনেক অপরাধ করেছি, আমাকে তাড়িয়ে দিস না বোন। আমি জানি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু এই মুহূর্তে আমি তোর কাছে ছাড়া আর কোথাও যেতে পারছি না। বর্দি, এ কি অবস্থা? আসুন আসুন, ভেতরে আসুন। আরে আপনি কাঁদছেন কেন বর্দি? আমি তো আপনার ছোট বোনেরই মতো। আমি বড় অপরাধ করে ফেলেছি বোন। আপনি আমার সাথে যাই করুন, আমি কখনো আপনাকে ফেলে দেব না। আসুন, ভেতরে এসে একটু শান্তিতে বসুন। আমাকে ক্ষমা করে দে মিনা। আমি আমার পাকা ঘর আর টাকার অহংকারে অন্ধ হয়ে তোকে খারাপ কথা বলেছি। তোর এই বাড়ি নিয়ে কত ঠাট্টা করেছি, অথচ আজ তুই না থাকলে আমি বাঁচতেই পারতাম না। আমি কি খারাপ মানুষ ছিলাম আজ বুঝতে পারছি। বর্দি, অহংকার তো মানুষের পতন ডেকে আনে। আমি কখনো আপনার উপর রাগ করিনি। আমি জানতাম বিপদ আসলে আমরা সবাই এক হয়ে যাব। আপনি এখন বিশ্রাম নিন, আর কিছু ভাববেন না। দাদাকে বাঁচানোর জন্য আমার স্বামী যাচ্ছে। তুই আজ প্রমাণ করে দিলি মিনা, আসল বড় লোক তুই। আমি তোর কাছে চিরকাল ঋণী থাকবো বোন। মা মিনা, তুই আমাকে তাড়িয়ে দিস না মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তোকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছি, তোর ঘর ভাঙতে চেয়েছি। আসুন বাবু, আমি জানতাম আপনিও আসবেন। আজ আমি সবচেয়ে বড় ভিখারি। আমার প্রচুর টাকা আছে, কিন্তু সেই টাকা আমাকে বাঁচিয়ে রাখতে পারছে না। তুই আমাকে বাঁচা মা, আমি তোর পায়ে পড়ছি। আমাকে একটু আশ্রয় দে, আমি মরতে চাই না মিনা। আমাকে বাঁচা, বাঁচা আমায়। মোড়ল কাকা, আপনি গ্রামের মাথা, আপনি এভাবে হাত জোড় করছেন কেন? আপনি বসুন এখানে। তুই এতগুলো মানুষের প্রাণ বাঁচালি, আর আমি কিছুই করতে পারলাম না। এখন সেসব কথা বলতে হবে না, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। আমি কিন্তু আপনাকে কখনো শত্রু ভাবিনি। যে করেই হোক পুরনো কথা ভুলে আপনাকে সুস্থ থাকতেই হবে। আমি তোকে চিনতে ভুল করেছি মা। এই ভয়ানক খরার মধ্যে যেখানে মাঠের সব ফসল পুড়ে গেছে, সেখানে তুই ঘরের ভেতর সবজি ফলিয়েছিস। তুই আজ গোটা গ্রামকে বাঁচালি। আপনি যদি নিজের ভুল বুঝে থাকেন, তাহলে গ্রামের মানুষের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। তুই আমাকে নতুন পথ দেখালি মা। আমি এই পথেই চলবো, গ্রামের সবাইকে নিয়ে একসাথে চলবো। এটাই তো আমি চেয়েছিলাম মোড়ল কাকা। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে বাঁচবো, আর গ্রামের মানুষেরাও আশা করি শিখতে পারলো যে বিপদের সময় পাশাপাশি দাঁড়াতে হয় এবং কারোর পেছনে লাগতে নেই। আচ্ছা, তোমরা বলতে পারবে আমি গরমের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য কি কি খাবার খাওয়াচ্ছি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও সবাই কিন্তু গরম থেকে সাবধানে থেকো, আর এইভাবেই ঠান্ডায় মিলেমিশে থেকো। আমাদের এই গল্পটা হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।